abclearning.com. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তোমরা নিয়মিত দেখছো এবং আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করছো, এবং যারা নতুন ভিউয়ার আছো তারাও এটা শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাকে জানাবে তোমাদের মতামত। তো গত পর্বে দেখেছিলাম যে আলফা ম্যানেজমেন্ট সার্ভিস, সেখানে কোশ্চেন ছিল আমাদের প্রিপেয়ার কমপ্লিট ওয়ার্কশিট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, জার্নাল এন্ট্রিজ অ্যান্ড পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স ফর সার্ভিস অর্গানাইজেশনস। আজকে আমরা আলোচনা করব ওয়ার্কশিটের আরও একটি অঙ্ক, যেখানে আমরা দেখব যে যদি ট্রেডিং কোম্পানি হয়, অর্থাৎ দ্য কোম্পানিজ হু বাইস অ্যান্ড সেলস গুডস, তারা কিভাবে হিসাব মেনটেন করে এবং কার্যপত্র মেনটেন করে। তাহলে আমরা চলো শুরু করি। আমরা দেখি যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা ট্রেডিং কোম্পানি হলে তাদের কার্যপত্রটি কিভাবে হয়, কীরকম হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের সাথে আলোচনা করব ওয়ার্কশিট বা কার্যপত্র নিয়ে। আজ দেখব ওয়ার্কশিটের 3 নাম্বার এক্সাম্পল এর সলিউশন। 3 নাম্বার সলিউশনটি আমাদের মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন, অর্থাৎ যে সকল কোম্পানি ট্রেডিং কোম্পানি অর্থাৎ পণ্যদ্রব্য ক্রয় করে এবং বিক্রি করে, সেই সকল প্রতিষ্ঠান কীভাবে কার্যপত্র সংরক্ষণ করে আমরা সেটা দেখব। এবং ট্রেডিং কোম্পানি হলে আবার 2 রকম ওয়ার্কশিট হতে পারে। একটা হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটা হতে পারে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আজকে আমরা দেখব পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, বা আমাদের যদি বলি নিত্য মজুত পদ্ধতি, তাহলে সেই পদ্ধতিতে যদি ওয়ার্কশিট করা হয় তাহলে কীভাবে সংরক্ষণ করা হয়। তো তোমরা যদি নতুন ভিউয়ার হও, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা পরবর্তী নতুন ভিডিও আসলে দেখতে পারো। এখানে একটি বিষয় উল্লেখ্য যে পরীক্ষায় সাধারণত বেশিরভাগ সময়ই সার্ভিস রিলেটেড কনসার্নের উপর প্রশ্ন বেশি এসে থাকে মার্চেন্ডাইজিংয়ের চেয়েও। তারপরও 2টার উপরই গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। যাই হোক, তোমরা খাতাপত্র নাও আর প্রস্তুত হও সমাধানটি করার জন্য। আমরা তাহলে দেখব যে মার্চেন্ডাইজিং অপারেশন বা ট্রেডিং কোম্পানি হলে কিভাবে ওয়ার্কশিট করা যায়। সো পূর্ব থেকে আমি তোমাদের জন্য একটি এক্সাম্পল এখানে তৈরি করে রেখেছি, সেটি হলো ওয়ার্কশিট ফর ট্রেডিং কনসার্ন এক্সাম্পল 3, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ নিত্য মজুত পদ্ধতিতে আমরা কিভাবে কার্যপত্র করে থাকি। প্রশ্নটি হলো, ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ এবিসি কোম্পানি অন ডিসেম্বর 31st। এখানে একটি ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে আর কিছু অ্যাডজাস্টমেন্ট দেয়া আছে। আমাদের পূর্বের মতোই প্রথমেই আমরা করণীয়টি দেখি কি করতে বলেছে আমাদের। প্রিপেয়ার আ ওয়ার্কশিট ফর এবিসি কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 31st December, প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, prepare a statement of owner's equity or owner's equity statement, prepare a balance sheet as at 31st December, adjusting entries, closing entries and post closing trial balance। আমাদের অনেকগুলো রিকোয়ারমেন্টস একসাথে দেওয়া আছে, আমাদের সবগুলো সমাধান করব। তাহলে আমাদের ওয়ার্কশিট করার পদ্ধতি হলো যে প্রথমে আমাদের একটি রেয়া মিল দেওয়া থাকবে এবং রেয়া মিলের সাথে কিছু সমন্বয় দেওয়া থাকবে, আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে। সেটার উপর ভিত্তি করে আমরা কার্যপত্রটি সম্পন্ন করব। তাহলে আমাদের প্রথম ধাপ হলো যে আমাদের যে কার্যপত্রটি করব সেটার জন্য একটা ঘর করে নেব আমরা। আমাদের একটি ঘর করা আছে পূর্ব থেকে, যাতে আমরা সময় বাঁচাতে পারি। এবিসি কোম্পানি ওয়ার্কশিট for the year ended 31st December। এখানে আমাদের প্রথম যে কাজটা হবে, রেয়া মিলটি ওয়ার্কশিটে কপি করে নিয়ে আমরা রেয়া মিলটি যদি দেখি, এখানে আছে আমাদের ক্যাশ,
ক্যাশ থেকে এখানে 18টি ট্রানজ্যাকশন, টোটাল 5,99,400, 5,99,400। ক্যাশ 9,500, অ্যাকাউন্ট রিসিভেবল 16,100, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি 40,000, তাহলে মোট পেলাম 5,99,400, 5,99,400। এরপর স্টেপ হলো আমাদের কিছু সমন্বয় জাবেদা, যেটা আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি বলে, এগুলো করে নিলে আমাদের ওয়ার্কশিট করতে সুবিধা হয়। তাহলে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি ঘরে চলে যায়। অ্যাডজাস্টিং এন্ট্রির জন্য আমাদের সমাধানটাকে আমরা এখানে কপি করে নিই। আমাদের প্রশ্নে ছিল এবিসি কোম্পানির অ্যাডজাস্টিং এন্ট্রি, আমরা এখানে বসিয়ে নিই। ইন দ্য বুকস অফ এবিসি কোম্পানি অ্যাডজাস্টিং এন্ট্রিস ডিসেম্বর 31। তাহলে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি কী ছিল আমরা একটু দেখে নিই। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 2000, অর্থাৎ 2,000 টাকার ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়েছে, মানে এক্সপেন্স হয়েছে। তাহলে আমাদের পূর্বে দেখতে হবে যে রেওয়া মিলে এটি আমাদের কি হিসেবে আছে, এটি কি প্রিপেড ইন্স্যুরেন্স আছে নাকি ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে। আমরা দেখব যে এক্সপেন্স মেথডে নাকি আমাদের অ্যাসেট মেথডে করা আছে। এখানে আমাদের দেখি মার্চেন্টাইজ প্রিপেড ইন্স্যুরেন্স 3,000, তার মানে অ্যাসেট মেথডে আছে। অর্থাৎ আমি যখন নাকি জেনারেল জার্নাল করেছিলাম তখন আমি জাবেদারে দিয়েছিলাম প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন আমি অ্যাসেট কমিয়ে দিব, এক্সপেন্স বাড়িয়ে দেবো। তাহলে আমার অ্যাডজাস্টিং এন্ট্রি হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো আমরা লিখতে পারি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আমরা সমন্বয় ছোট্ট একটি ব্যাখ্যা লিখতে পারি। ইন্স্যুরেন্স expired during the period। কত টাকা আমাদের খরচ হয়েছে? 2,000 টাকা। আমরা বলেছিলাম যে সমন্বয় এন্ট্রি যখন এন্ট্রি করব তখন যদি আমাদের রেকর্ডেড হয় তাহলে যে এন্ট্রিটা আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে এবং নতুন একটা অ্যাকাউন্টের সৃষ্টি হবে। তাহলে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা নতুন অ্যাকাউন্ট হলো, আর টাকাটা লিখবো সবসময় নতুন অ্যাকাউন্টের জন্য। আর এই বিষয়ে তোমাদের বিস্তারিত আলোচনার জন্য আমরা অ্যাকাউন্টিং সাইকেল যে অধ্যায়টা আছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা অনুগ্রহপূর্বক দেখে নিও যাতে তোমাদের এটি বুঝতে সুবিধা হয়। 2 নম্বর অ্যাডজাস্টমেন্টটা ছিল আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 8,000 টাকা। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা আনরেকর্ডেড ট্রানজ্যাকশন, তাহলে সাধারণ জাবেদাও যা সমন্বয় জাবেদাও তাই। আমাদের তাহলে ট্রানজ্যাকশন অ্যাডজাস্টিং এটা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমরা লিখতে পারি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রেকর্ডেড। আমি একটু সংক্ষেপে লিখছি, মাঝে মধ্যে আবার অনেক সময় একটু বানান ভুল হয়ে যেতে পারে, সেটা একটু ক্ষমা সুন্দর চোখে দেখবে। 8,000 টাকা। এরপর আমাদের 3 নম্বর অ্যাডজাস্টমেন্টটি ছিল স্যালারিস অ্যাক্রুড 5,000 টাকা, অর্থাৎ বেতন বকেয়া আছে 5,000 টাকা। তাহলে এটা আমাদের আনরেকর্ডেড ট্রানজ্যাকশন। আনরেকর্ডেড হলে আমাদের সাধারণ জাবেদার মতোই স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট 5,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব স্যালারিস এক্সপেন্স স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। ব্যাখ্যা লিখতে পারি আউটস্ট্যান্ডিং স্যালারিস রেকর্ডেড টাকা হলো আমাদের 5,000 টাকা। তাহলে আমাদের 3টা অ্যাডজাস্টমেন্ট ছিল, অ্যাডজাস্টমেন্টগুলো হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমরা ওয়ার্কশিটে চলে যাব, চলে গিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট কলামে করে তারপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। তাহলে আমাদের ওয়ার্কশিটে যদি যাই তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্স আমরা আগে কপি করে নিয়েছি। এরপরে আমরা অ্যাডজাস্টমেন্ট কলামে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো এখন বসিয়ে দেব। আমাদের অ্যাডজাস্টমেন্টগুলো কী কী ছিল এবার একটু দেখে নেই। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে নাই, আমাদের প্রিপেড ইন্স্যুরেন্সকে আমরা ক্রেডিট করেছি সেখানে। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট কলামে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট কলামে লিখব
2000 টাকা। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের নতুন একটা অ্যাকাউন্ট, সেখানে আমরা লিখে দিই এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে আমরা ডেবিট পাশে লিখব 2000 টাকা। এরপরে ছিল আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমাদের এখানে দেখতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের আছে কিনা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের নাই, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা ক্রেডিট পাশে লিখে দিই 8000 টাকা। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে নতুন একটি অ্যাকাউন্ট আমরা এখানে খুলি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের ডেবিট পাশে লিখব 8000 টাকা। এরপরে 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট ছিল আমাদের স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। তাহলে স্যালারিস এক্সপেন্স যদি আমরা করি তাহলে আমাদের স্যালারিস এক্সপেন্স হিসাবে আমাদের আছে কিনা দেখে নিই। হ্যাঁ, স্যালারিস এক্সপেন্স আছে আমাদের। তাহলে এখানে লিখবো ডেবিট পাশে লিখবো 5000। এখানে একটা অ্যাকাউন্ট করবো, সেটার নাম দেব স্যালারিস পেয়েবল। এটা আমরা ক্রেডিট করে দেব 5000 টাকা। তাহলে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি যেগুলো ছিল সবগুলো আমাদের রেকর্ড করা হয়ে গেল। এখন আমরা যদি অ্যাডজাস্টমেন্ট কলাম দেখি তাহলে যোগফল হচ্ছে দুই দিকে 15000 টাকা। এখন আমরা ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুইটার সমন্বয়ে তৈরি করব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমাদের ক্যাশ, এটা কোনো চেঞ্জ হয়নি, যা আছে তাই সেটা আমরা বসিয়ে দিব। অ্যাকাউন্টস রিসিভেবল যা আছে তাই সেটা বসিয়ে দিব। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি যেটা আছে সেটাই বসিয়ে দিব। এখানে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি কি, আমরা যখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম করব তখন যখন কোনো পণ্য ক্রয় করা হয় তখন আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করি, পারচেসকে ডেবিট না করে, অর্থাৎ তখন এটাকে অ্যাসেট হিসেবে কনসিডার করা হয়। সো এই বিষয়ে ছাত্রছাত্রী আমার একটি আলাদা করে ভিডিও আছে এই চ্যাপ্টারের উপরে, কীভাবে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে রেকর্ড করা হয়। অনুগ্রহপূর্বক একটু দেখে নিবে, কারণ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্স বা বেসিক অ্যাকাউন্টিং কোর্স একটির সাথে আরেকটি রিলেটেড আছে, অর্থাৎ তুমি এক জায়গায় সলভ করতে হলে তোমার আরেকটা বিষয়ে তাহলে সবগুলো ভিডিও যদি তুমি সমান গুরুত্ব দিয়ে করো তাহলে আশা করি সমস্যা হবে না এবং সবগুলো জিনিস সহজে তুমি বুঝতে পারবে। এনিওয়ে, যাই হোক, আমরা এখন আলোচনা করছিলাম ওয়ার্কশিট নিয়ে, সেটা নিয়েই থাকি। তাহলে আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা আমাদের ডেবিট ব্যালেন্স আছে 3800, ক্রেডিট হলো আমাদের 2000। তাহলে এখন ব্যালেন্স থাকবে আমাদের 1800। স্টোর ইকুইপমেন্ট, এটার কোনো চেঞ্জ নেই, যা আছে তাই থাকবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা আমাদের চেঞ্জ হয়েছে, আগে ছিল 16000 ক্রেডিট, নতুন করে আরও হলো 8000 ক্রেডিট, তাহলে মোট হলো 24000। অ্যাকাউন্টস পেয়েবল, এর কোনো চেঞ্জ নেই, ক্রেডিট ব্যালেন্স 20400। এবিসি ক্যাপিটাল, এটা চেঞ্জ নেই, ক্রেডিট ব্যালেন্স আমরা লিখব 83000। এবিসি ড্রয়িং, এটা ডেবিট ব্যালেন্স, ডেবিট পাশে লিখব 15000। সেলস, এটা আমাদের ক্রেডিট ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট পাশে লিখব 4,80,000। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, অর্থাৎ যদি কোনো সেলস বা বিক্রয় ফেরত আসে তাহলে এটা আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট কলামে লিখব। সেলস ডিসকাউন্ট, এটাও ডেবিট ব্যালেন্স, আমরা ডেবিট পাশে লিখব। কস্ট অফ গুডস সোল্ড, আমাদের এটি 3,16,000 ডেবিট ব্যালেন্স, ডেবিট পাশে লিখব। সো সুপ্রিয় ছাত্রছাত্রী, এখানে দেখো আমাদের পারচেস ব্যালেন্সটা দিয়ে নেই, যেহেতু কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, পারচেসটি কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ আমাদের কাজ এখানে অনেকটা সহজ হয়ে গেছে, আমাদের কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করে দেওয়া আছে। ফ্রেড আউট, বিক্রয় পরিবহন, যেটা আমরা বলি 7,000 টাকা ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা আমাদের ডেবিট, অ্যাডজাস্টেড ট্রায়াল কলামে ডেবিট বলামে লিখব। রেন্ট এক্সপেন্স, এটা ডেবিট 19,000। স্যালারিস এক্সপেন্স নতুন করে চেঞ্জ হবে, আগে ছিল ডেবিট 40,000, এখন অ্যাডজাস্টমেন্ট ডেবিট হলো 5,000, মোট হবে 45,000। ইউটিলিটিজ এক্সপেন্স আমাদের ডেবিট পাশে আছে 17,000। নতুন করে অ্যাকাউন্ট হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেবিট পাশে লিখবো আমরা 2,000। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট পাশে লিখবো নতুন করে 8,000। স্যালারি পেয়েবল ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট পাশে লিখবো আমরা 5,000। তাহলে আমরা যদি বলি অ্যাডজাস্টমেন্টের যোগফল 15,000 এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যোগফল 6,12,400, দুই পাশেই 6,12,400। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট মিলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করলাম।
এরপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে কিছু কিছু এন্ট্রি যাবে ইনকাম স্টেটমেন্টে, যেগুলো আয় এবং ব্যয় অথবা রেভিনিউ এবং এক্সপেন্সেস অর টেম্পোরারি অ্যাকাউন্টস, আর যেগুলো পার্মানেন্ট অ্যাকাউন্টস, অ্যাসেটস, লায়াবিলিটিস এবং ক্যাপিটাল, সেগুলো যাবে আমাদের ব্যালেন্স শিটে বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে প্রথম এন্ট্রিটা আছে আমাদের ক্যাশ। ক্যাশ এটা আমাদের সম্পদ। তাহলে ক্যাশ ৯৫০০ ব্যালেন্স শিটে ডেবিট পাশে। অ্যাকাউন্টস রিসিভেবল এটাও সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা আমার সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে। প্রিপেড ইন্স্যুরেন্স এটা আমার সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে। স্টোর ইকুইপমেন্ট সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কন্ট্রা অ্যাসেট, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। অ্যাকাউন্টস পেয়েবল দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসাবো আমরা। এবিসি ক্যাপিটাল ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, কারণ ক্যাপিটালের ক্রেডিটের ড্রয়িংস ব্যালেন্স শিটের ডেবিট পাশে। এরপর আছে আমাদের সেলস। সেলস আমাদের ইনকাম। রেভিনিউ, রেভিনিউ হল ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট ব্যালেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসাবো আমরা। সেলস ডিসকাউন্ট এটা আমাদের ডেবিট ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। কস্ট অফ গুডস সোল্ড এটা আমাদের খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। ফ্রেট আউট এটা আমাদের খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা আমাদের খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। রেন্ট এক্সপেন্স এটা আমাদের খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। স্যালারি এক্সপেন্স এটা আমাদের খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। ইউটিলিটিজ এক্সপেন্স এটা আমাদের খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। এরপরে আছে আমাদের নতুন করে ইন্স্যুরেন্স এক্সপেন্স ২০০০ টাকা, ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসাবো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের ৮০০০ টাকা, ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। স্যালারিজ পেয়েবল এটা আমাদের লায়াবিলিটি, সো ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসবে। তাহলে সবগুলো আইটেম আমাদের বসানোর পরে দেখলাম যে আমাদের ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে আছে ৪,৮০,০০০ টাকা, ডেবিট পাশে আছে ৪,৫০,০০০ টাকা। পার্থক্য হলো ৩০,০০০ টাকা। তাহলে ৩০,০০০ টাকা আমাদের যেদিকে কম সেদিকে বসিয়ে সমান করে দেব। তাহলে ক্রেডিট সাইড যেহেতু বড়, ডেবিট সাইডে বসিয়ে ৩০,০০০ টাকা বসালে আমাদের সমান হয়ে গেল। অর্থাৎ এটা আমাদের ক্রেডিট জের, কিন্তু বসাবো ডেবিট পাশে সমান করার জন্য। তাহলে এটা আমাদের ক্যাপিটালের সাথে যোগ হবে যদি নেট ইনকাম হয়। এখানে যেহেতু যোগ করার অপশন নেই, সেজন্য আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে ৩০,০০০ বসিয়ে দেব। তাহলে আমরা এখন দেখি আমাদের ওয়ার্কশিটের ব্যালেন্স শিটের দুই সাইড মিলে গেল। ১,৬২,৪০০, ১,৬২,৪০০। তো ছাত্রছাত্রীরা এটা ছিল আমাদের ওয়ার্কশিট। ওয়ার্কশিটের পরে আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টসগুলো যেটা আছে সেগুলো আমরা দেখব। ওয়ার্কশিট তৈরি করার পরে আমাদের আছে ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, এবং এর মাধ্যমে আমাদের রিকোয়ারমেন্টগুলো শেষ হয়ে যাবে। তাহলে ইনকাম স্টেটমেন্ট যদি করি তাহলে আমরা কোথায় যেতে পারি? ব্যালেন্স শিটে আমাদের একটি ফরম্যাট করা আছে এখানে। সেলস রেভিনিউ আমাদের ৪,৮০,০০০ টাকা, আমাদের এখানে ওয়ার্কশিটে যদি দেখি ৪,৮০,০০০ টাকা। এরপরে আমাদের আছে লেস সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, সেটা আমাদের ওয়ার্কশিটের ডেবিট পাশে আছে। আমাদের সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আমাদের ১২,০০০ টাকা, আর সেলস ডিসকাউন্ট আছে আমাদের ৮,০০০ টাকা। দুইটাই মিলে আমাদের হচ্ছে ২০,০০০ টাকা। তাহলে ৪,৮০,০০০ টাকা থেকে ২০,০০০ বাদ দিলে ৪,৬০,০০০ টাকা আমার নেট সেলস। সেখান থেকে আমরা বাদ দেব কস্ট অফ গুডস সোল্ড ৩,১৬,০০০ টাকা। আমাদের ওয়ার্কশিটে কস্ট অফ গুডস সোল্ড ৩,১৬,০০০ টাকা দেওয়া আছে। তাহলে আমার সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমার যেটা হবে সেটাকে বলা হয় গ্রস প্রফিট ১,৪৪,০০০ টাকা। সেখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব। অপারেটিং এক্সপেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যদি আমরা কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট করি তাহলে অপারেটিং এক্সপেন্সের একটি অংশকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটি অংশকে বলা হয় সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। আমরা আলাদাও করতে পারি, একসাথেও করে দিতে পারি। তো এগুলোটা আমি একসাথেই দেখিয়ে দিয়েছি। তাহলে ওয়ার্কশিটে আমাদের যে এক্সপেন্সগুলো আছে, ফ্রেড আউট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, স্যালারি ৪০,০০০ টাকা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ১৬,০০০ টাকা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স
8,000 টাকা, ফ্রেড আউট 7,000 টাকা, রেন্ট এক্সপেন্স 19,000 টাকা, ইউটিলিটি এক্সপেন্স 17,000 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স 2,000 টাকা। তাহলে মোট হচ্ছে আমার 1,14,000 টাকা। তাহলে আমি গ্রস প্রফিট 1,44,000 থেকে 1,14,000 যদি আমি মাইনাস করি, তাহলে আমার নেট ইনকাম থাকবে আমার 30,000 টাকা। এই নেট ইনকাম আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট যখন করব, আমার ওপেনিং ক্যাপিটাল ছিল 83,000 টাকা। আমরা একটু দেখে নেই ওয়ার্কশিটে আমার ক্যাপিটাল ছিল 83,000 টাকা। তার সাথে যোগ করব আমার নেট ইনকাম 30,000, তাহলে 1,13,000 টাকা। আমরা মাইনাস করব এবিসি ড্রয়িংস 15,000 টাকা। আমাদের ওয়ার্কশিটের ড্রয়িং ছিল 15,000 টাকা, তাহলে আমার ক্লোজিং ক্যাপিটাল 98,000 টাকা। এরপর আমার এই ক্লোজিং ক্যাপিটালটা আমরা ব্যালেন্স শিটে ওনার সিকিউরিটিতে বসিয়ে দেব 98,000 টাকা, যেটা এই ফিগারটা। এরপর আমাদের অ্যাসেট পাশে দেখব কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস আমাদের কী কী আছে এখানে আমরা আরেকটু দেখে নিই। ক্যাশ 9,500, অ্যাকাউন্টস রিসিভেবল 16,100, মার্চেন্টাইজিং ইনভেন্টরি 40,000, প্রিপেড ইন্স্যুরেন্স 1,800। এই পর্যন্ত হলো আমাদের কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট যোগ করলে হচ্ছে আমাদের 67,400। এর সাথে আমরা যোগ করব লং টার্ম ইনভেস্টমেন্ট, এখানে নেই। আমাদের প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট পিপিইতে আছে আমাদের স্টোর ইকুইপমেন্ট 80,000 টাকা। আমাদের কোথায় আছে? এইখানে আমাদের স্টোর ইকুইপমেন্ট আছে 80,000 টাকা। এখান থেকে মাইনাস করবো আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 24,000 টাকা। তাহলে মাইনাস করলে আমাদের হচ্ছে 56,000 টাকা। আমাদের ইনট্যাঞ্জেবল অ্যাসেট নাই, তাহলে 67,400 কারেন্ট অ্যাসেট এবং প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বা ফিক্সড অ্যাসেট আছে আমাদের 56,000, তাহলে 1,23,400 টাকা। এরপর যদি আমরা লায়াবিলিটিজ অ্যান্ড ওনার সিকিউরিটি অংশে যাই, তাহলে সেখানে দেখব কারেন্ট লায়াবিলিটিজ আমার কী কী আছে। এখানে আমরা দেখব ওয়ার্কশিটে দেওয়া আছে কারেন্ট লায়াবিলিটিজ আছে আমার অ্যাকাউন্টস পেয়েবল আছে এখানে 20,400, স্যালারিজ পেয়েবল আছে আমার 5,000 টাকা। তাহলে আমরা এটা ব্যালেন্স শিটে বসিয়ে দিলাম। তাহলে যোগফল হলো আমার 25,400 টাকা। টোটাল লায়াবিলিটিজ 25,400। আর ওনার সিকিউরিটি এবিসি ক্যাপিটাল আমরা 98,000 টাকা কীভাবে বের করেছিলাম, এখানে আমাদের ক্লোজিং ক্যাপিটাল এইখানে আছে আমাদের 98,000 টাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আগামী পর্বে আলোচনা করব ওয়ার্কশিট ফর ট্রেডিং কোম্পানি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে তারা যদি পিরিয়ডিক ইনভেন্টরি অথবা যদি বলে কালান্তিক মজুত পণ্য পদ্ধতি অনুসরণ করে, তাহলে কিভাবে তারা ওয়ার্কশিট বা কার্যপত্র প্রস্তুত করে সেটা আমরা দেখব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।